জন্য আজকের ভারতে রাহুল গান্ধীর মতন একজন নেতা ভবিষ্যতের দিকে তাকিয়ে খুব দরকার। রাহুল গান্ধীর মধ্যে একটা অহিংসার ব্যাপার আছে, রাহুল গান্ধীর মধ্যে একটা ভালোবাসার ব্যাপার আছে, রাহুল গান্ধীর মধ্যে একটা সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার আছে, এবং আধুনিকতার ব্যাপার আছে, বিজ্ঞান মনস্কতার ব্যাপার আছে। এই বিজেপি আর এই আরএসএস তো প্রত্যেকটা রাহুল গান্ধীর উত্থান এবং ভারতের সংবিধানকে বাঁচানোর লড়াইতে ভারতের জনগণ সফল হয়েছে, হিন্দু মুসলমান সবাই। মোদি ঝড় শেষ, মোদির পুরো দেহের ভাষা, শরীরের ভাষা বদলে গেছে, সেটা চুপসে যাওয়া বেলুন। যে রাহুল গান্ধীকে এতদিন বিজেপি আরএসএস এর পক্ষ থেকে পাপ্পু বলা হচ্ছিল, পাপ্পু সোনার চামচ নিয়ে জন্মেছে, সেই রাহুল গান্ধী কি এই মুহূর্তে আজকের দিনে ভারতবর্ষের সব থেকে বড় নেতা? রাহুল গান্ধী একদম সম্পূর্ণ একজন পরিবর্তিত মানুষ। রাহুল গান্ধীর সঙ্গে আমি নিউ ইয়র্কে আমার দেখা হয়েছিল। আমি এমন কিছু বিখ্যাত ব্যক্তি না, কিন্তু যেহেতু আমি স্যাম পিত্রোদাকে চিনি এবং তিনি রাহুল গান্ধীর একজন মেন্টর, রাজীব গান্ধীর মেন্টর ছিলেন, তিনি আমাকে বললেন, পার্থ তুমি রাহুল গান্ধী নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মিটিং করতে আসছেন, তুমি এসো বলে আমাকে ইনভাইট করলেন। আমি তো অবাক, হ্যাঁ, যে আমি কে কোথাকার হরিদাস পাল যে আমাকে মিটিংয়ে ডেকেছে। যাই হোক, আমি গেলাম, নিউ ইয়র্কে থাকি, সেখানে গিয়ে আমার রাহুল গান্ধীর সঙ্গে 2 মিনিট একটু ব্যক্তিগতভাবে কথা বলার অভিজ্ঞতা হলো, এবং তার যে বক্তৃতা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ব্যক্তিত্ব, হ্যাঁ, এবং তার মধ্যে যে একটা মোদির সঙ্গে যে তফাৎটা কী জানো, এই যে মোহাব্বত কা দোকানের কথা বলেছে না, সত্যিই এই তফাৎটা এত বেশি বোঝা যায়। নফরত কি বাজার মে মোহাব্বত কি দোকান, এই যে সদর্থক পজিটিভ বার্তাটা রাহুল গান্ধী দিয়েছে না, এটাতে শুধু যে মানে ওল্ডার জেনারেশনের লোকেরা নয়, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে একটা বিরাট সাড়া ফেলেছে। এবং এই যে ভারত জোড়ো যাত্রা, এই যে নর্থ থেকে সাউথ এবং ইস্ট থেকে ওয়েস্ট এই যে করেছে, লক্ষ লক্ষ ছেলেমেয়ে, ইয়াং জেনারেশনের ছেলেমেয়ে বেরিয়েছে, কি জনপ্রিয়। এবং রাহুল গান্ধীর মধ্যে একটা অহিংসার ব্যাপার আছে, রাহুল গান্ধীর মধ্যে একটা ভালোবাসার ব্যাপার আছে, রাহুল গান্ধীর মধ্যে একটা সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার আছে, হ্যাঁ, এই এবং আধুনিকতার ব্যাপার আছে, বিজ্ঞান মনস্কতার ব্যাপার আছে। এই বিজেপি আর এই আরএসএস তো প্রত্যেকটার বিরোধী। সেই জন্য আজকের ভারতে রাহুল গান্ধীর মতন একজন নেতা ভবিষ্যতের দিকে তাকিয়ে খুব দরকার। বিজেপি আরএসএস তো দাবি করে এবং তারা মুখেও বলে যে বিজেপি হলো পৃথিবীর সব থেকে বড় দল এবং নরেন্দ্র মোদী হলেন বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা। একদিকে তাদের এই বক্তব্য, আর একদিকে রাহুল গান্ধী, এই দুটোকে কীভাবে ব্যাখ্যা? আরে দূর, এসব একদম বাজে কথা। আমি তো আমেরিকাতে থাকি, আমেরিকাতে লোকে মানে যারা আমেরিকান, যারা রাজনীতি বোঝে, তারা নরেন্দ্র মোদীকে নিয়ে হাসাহাসি করে। এই যে 2 দিন আগে বলেছে না যে মহাত্মা গান্ধীর কথা 82 সালের সিনেমা বেরোনোর আগে কেউ জানতো না, মানে এটা নিয়ে একেবারে আমেরিকানদের মধ্যে, শিক্ষিত আমেরিকানদের মধ্যে হাসাহাসি পড়ে গেছে। কি বিশ্বগুরু টিশ্বগুরু এই সমস্ত কথা বলে। আরে এরা সমস্ত ওই ধনী এক জাতের আমেরিকান প্রবাসী বাঙালি আর ইন্ডিয়ান আছে, তারা মোদিকে নিয়ে নাচানাচি করে। সাধারণ আমেরিকানদের মধ্যে ভারত নিয়ে কোনো মানে তেমন কোনো আলোচনায় আমার সত্যি খুব খারাপ লাগে। ভারতের সম্পর্কে কোনো দিনও আমি আমেরিকার টিভিতে একটা ভালো স্টোরি আমি শুনিনি। সত্যি বলছি তোমাকে, যে ভারতে যে এত, ভারত সম্পর্কে কি খবর জানে? ভারতে একটা কোনো সাংঘাতিক ঝড় হলো, একটা সাইক্লোন হলো, বন্যা হলো, বা কোথাও একটা টেররিস্ট অ্যাটাক হলো, বহু লোক মারা গেল, তখন সেটা ভারতের খবর। ভারতের যে কালচার, আমাদের যে ধরো হিন্দু মুসলমানের যে মিলিত শক্তি, আমাদের যে কত রকমের যে পুজো পার্বণ উৎসব, হ্যাঁ, আমাদের ভাষা, আমাদের সঙ্গীত, আমাদের সাহিত্য, এইসব নিয়ে কোনো টিভিতে কোনোদিনও, আমি প্রায় 40 বছর ভাই আমেরিকায় আছি, কোনোদিন একটা স্টোরি পর্যন্ত আমি মেন স্ট্রিম টিভিতে শুনিনি। কিন্তু নরেন্দ্র মোদীর জন্য তো আজকে সনাতনীদের মাথা উঁচু হয়ে আছে, এটা তো মানবেন? আমি মনে করি না সনাতন, আমি তো হিন্দু, আমি নরেন্দ্র মোদীকে কোনো হিন্দু, মানে সত্যি বলছি, আমি আরএসএসকে ভাই খুব কাছ থেকে দেখেছি। এরা ধর্মান্ধতাকে কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের কাজে লাগাচ্ছে। এরা কেউ ধার্মিক তেমন নয়, কেউ নয়। আমি তোমায় বলছি, আমি যে সমস্ত আরএসএসের, এবং আমি বলছি সৎ ভদ্রলোক আরএসএসের লোকেদের কথা, এখনকার এদের কথা আমি বলছি না, সেই সময়ও আরএসএসের যারা বড় বড় নেতারা যারা ছিলেন, প্রচারক যারা ছিলেন, যাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি, অনেকের আমি কোলে বসে বড় হয়েছি, হ্যাঁ, তাদেরকে আমি ধর্ম নিয়ে অনেক কথা বলতে শুনেছি, কিন্তু তারা নিজেরা তাদের ধর্মাচরণ বলতে আমি খুব একটা কিছু দেখিনি। আমার বাবাকে কোনোদিনও আমি পুজো করতে দেখিনি। আরএসএসের বিরাট নেতা। বিজেপি আরএসএস এর পক্ষ থেকে যে নেহেরু বা গান্ধী পরিবার নিয়ে যে কুৎসা করে, যে কথাগুলো বলে, এগুলো কি সব সত্য?
একদম বাজে কথা, এগুলো ওরা ইচ্ছাকৃতভাবে করে। নেহেরু দেশটাকে শেষ করে দিয়েছে, নেহেরু দেশটাকে শেষ করে দিয়েছে। নেহেরু আমলে ভারত একটা সম্পূর্ণ একটা ভেঙে যাওয়া বিপর্যস্ত অর্থনীতি থেকে বেরিয়ে এসে ব্রিটিশরা 200 বছর ধরে ভারতকে লুট করে নিয়ে চলে গেছে। সেই একটা নেহেরুর প্রতি নাকি মহিলাদের প্রতি একটা দুর্বলতা খুব ছিল। এইগুলো শোনো, তাহলে তো ওই কর্ণাটকের শোনো, এগুলো নেই না, এগুলো হচ্ছে অপপ্রচার কুৎসা। আর ওদের যেহেতু প্রোপাগান্ডা মেশিনটা খুব স্ট্রং, আইটি সেল বলো, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলো, ফেসবুক বলো, টুইটার বলো, এইগুলোকে কাজে লাগিয়ে ওরা গোয়েবলসের নাম শুনেছো তো? হিটলারের যে প্রচারমন্ত্রী ছিল, সে বলেছিল যে তুমি একই মিথ্যে কথা যদি 1000 বার বলে যাও তাহলে মানুষ একসময় সেটাকে সত্যি বলে মেনে নেবে। এরা সেই জিনিসটা একটানা করে যাচ্ছে এবং মানুষকে বিপথে চালিত করছে। নেহেরু সম্পর্কে, ইন্দিরা গান্ধী সম্পর্কে আমাদের অনেক রকমের রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু তারা একটা ভেঙে পড়া অর্থনীতিকে তারা গড়ে তুলেছিল। নেহেরুর আমলে ভারতে হেভি ইন্ডাস্ট্রি প্রথম তৈরি হয়েছিল এবং ভারত একটা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সে হয়তো জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে পারেনি, কিন্তু সে জগৎসভায় একটা আসন করে নিয়েছিল একটা স্বাধীন দেশ হিসেবে। এবং নেহেরুর পরে ইন্দিরা গান্ধীর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার যে অবদান, এই জিনিসগুলো ভারতকে প্রথম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ, হ্যাঁ, এবং এই জিনিসগুলো এরা সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং ওদেরকে মানে ব্যক্তিগত চরিত্র হনন করে ওদের সবার সামনে ছোট করার চেষ্টা করে। অন্যদিক থেকে আরো একটি বিষয়, রাহুল গান্ধী এই 2024 সালের মতো এই যুগে এসে আমরা দেখলাম যে আগের তুলনায় কংগ্রেস ভালো ফলাফল করেছে। মানে 50টা সিট ছিল, কংগ্রেস এককভাবে 100টা সিট পেয়েছে, ডবল। এবং রাহুল গান্ধী কি কোথাও থেকে গরিবদের নেতা হতে পেরেছে বা পারছে? গরিবদের নেতা না হলে রাহুল গান্ধী দুটো জায়গা থেকে জিতলো কী করে? খালি বড় লোকরা ভোট দিয়েছে নাকি? রাহুল গান্ধী আমেথি থেকেও জিতেছে, ওয়ানাড থেকেও জিতেছে, তা দুটো জায়গা থেকে বিশাল ভোটে জিতেছে। আর সে এখানকার এদের সমস্ত ইউপির সব বড় বড় তাবড় বিজেপির নেতারা তো এবার হেরে গেছে। বিজেপির 17 জন না 19 জন মন্ত্রী হেরে গেছে। আমি তো শুনলাম বিজেপির যে গতবারের যে ক্যাবিনেট, তার 17 জন না 19 জন মন্ত্রী হেরে গেছে। কি করে সম্ভব হলো? সাধারণ মানুষই তো এদের ভোটে হারিয়েছে, সাধারণ মানুষই তো এদের ভোটে জিতিয়েছে। তাহলে 24-এ মোদি ঝড় নাকি রাহুল গান্ধীর উত্থান, রাহুল গান্ধীর উত্থান এবং ভারতের সংবিধানকে বাঁচানোর লড়াইতে ভারতের জনগণ সফল হয়েছে, হিন্দু মুসলমান সবাই। মোদি ঝড় কি কাজ হয়? মোদি ঝড় শেষ, মোদির পুরো দেহের ভাষা, শরীরের ভাষা বদলে গেছে, সেটা চুপসে যাওয়া বেলুন। বললে অনেকে রাগ করে, কিন্তু আসল দেখো না, তোমরা নিজেরাই দেখো না। আমার তো মোদির সম্পর্কে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। আমি কোথাকার আমার কম্পিটিশন, আমি একটা ছোট্ট মানুষ ভাই। 2 দিন বাদে আমি বাইরে আবার আমেরিকায় চলে যাব। সত্যি কথা যেটা, আমার শক্তিটা কোথায়? আমার শক্তি, আমার কথা বলার শক্তি, আমার বইপত্র, আমার আলোচনা, আমার ইউটিউব, আমার ফেসবুক। শক্তি হচ্ছে যে আমি কখনো মিথ্যে কথা বলি না এবং কারুর মাথায় পায়ে তেল দিয়ে আমি চলি না। প্রধানমন্ত্রী কি মিথ্যে কথা বলে? একটানা মিথ্যে কথা বলে গেছে, প্রত্যেকটা গ্যারান্টি তো মিথ্যে কথা, প্রত্যেকটা গ্যারান্টি মিথ্যে কথা। এই 15 লাখ মিথ্যে কথা, সবকা সাথ সবকা বিকাশ মিথ্যে কথা। ভারতকে তোমার ভারত বলছে 3 নম্বর 4 নম্বর, আরে 3 নম্বর 4 নম্বর তো জিডিপির ভিত্তিতে। জিডিপিটা হচ্ছে কি করে? আজকে আদানি আম্বানি 9টা ফ্যামিলির হাতে আমাদের ভারতের 40 থেকে 45% সম্পদ আছে। তো সেটা তুমি যদি সেই নিরিখে বিচার করো তাহলে ভারত সুপার পাওয়ার। আর তুমি যদি আজকে বম্বের হাই রাইজের পাশে ধারাবি বস্তি আছে সেখানে যদি যাও তাহলে ভারত থার্ড ওয়ার্ল্ড। ডিপেন্ড করছে তুমি কোন চোখে দেখবে। যারা মনে করে যে স্টক মার্কেটে কোটি কোটি টাকা লাভ হচ্ছে সুতরাং আমাদের দেশ খুব সামনে এগিয়ে গেছে, তাদের তুমি কি বোঝাবে? যে লোকটা রাস্তায় না খেতে পেয়ে পড়ে আছে, যে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারে না, যে তার বাবা মাকে ভালো করে চিকিৎসা করাতে পারে না, যার বাড়িতে ছেলেটা বসে আছে সে চাকরি পাচ্ছে না, যার মেয়েটা অবসাদে ভুগছে। হ্যাঁ, ভারতে মেয়েদের ওপর এত ভয়ঙ্কর নির্যাতন ঘটে চলেছে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। হ্যাঁ, ভারতে দলিতদের ওপর নির্যাতন চলছে। মুসলমানদের কথা ছেড়েই দিলাম, তাদেরকে তো এরা একেবারে মানে একটা কে কি খাবে কে কি পড়বে সে নিয়ে পিটিয়ে মেরে দিল। এই তো অবস্থা। এটা কি সুপার পাওয়ার নাকি? এটা হচ্ছে কেবলমাত্র একটা মানে ফেক স্ট্যাটিস্টিক্স দিয়ে একটা সবাই সামনে একটা তুলে ধরা। যেই আমি লোককে জিজ্ঞেস করি, আমি কত মিটিং করেছি এবারে, আমি লোককে জিজ্ঞেস করেছি ঠিক আছে উন্নয়ন হয়েছে তুমি মোদিকে ভোট দেবে, খুব ভালো কথা মোদিকে ভোট দাও, খালি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তোমার কি উন্নয়ন হচ্ছে গত 10 বছরে?
তোমার নিজের কি উন্নয়ন হয়েছে? তুমি কি 10 বছর আগে বেটার ছিলে, আগে আজ থেকে ভালো অবস্থায় ছিলে, না এখন এখন আরও খারাপ অবস্থায় ছিলে, কোনটা ছিলে? তখন সে একদম চুপ, পিন ড্রপ সাইলেন্স, কারণ তার কোনো উত্তর নেই। এগুলো মগজ ধোলাই করা হয়েছে, আর এদের এই সমস্ত ওই গদি মিডিয়ার এরা সমস্ত নির্লজ্জভাবে এই মিথ্যা প্রচারগুলো করে গেছে।